আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইসরায়েলের আগ্রাসনে আহত এবং জটিল রোগে আক্রান্ত অসুস্থ 4 ফিলিস্তিনি শিশু নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। প্রথম দফায় আরও অর্ধশতাধিক শিশু ও তাদের পরিবারকে চিকিৎসার জন্য দেশটিতে নেওয়া হবে। শনিবার শিকাগো বিমানবন্দরে 4 ফিলিস্তিনি শিশু পৌঁছালে তাদের স্বাগত জানান শত শত মার্কিন নাগরিক। এ সময় যুদ্ধবিরতির জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা থেকে উদ্ধার হওয়া 4 শিশু আসবে যুক্তরাষ্ট্রে। এজন্য শত শত শিশুর অপেক্ষা ইলিনয়ের শিকাগো বিমানবন্দরে। শেষ হয় অপেক্ষার প্রহর। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বিমানবন্দরের বাইরে আসে যুদ্ধে বিধ্বস্ত শিশুরা, সঙ্গে তাদের বাবা মা। এ সময় স্বাধীন ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর। ফিলিস্তিন থেকে আসা 4 শিশুকে বরণ করে নিতে হাজির হন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ। যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য সংস্থার কর্তব্যরতরা জানান, চিকিৎসার জন্য 250 শিশুকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 32 জনকে আনার অনুমতি দিয়েছে মার্কিন সরকার। বাচ্চাদের যে চিকিৎসার দরকার, এই চিকিৎসাটা ক্রিটিক্যালি তারা খুব ইল এবং তাদের চিকিৎসা আশেপাশে সম্ভব নয় বলেই এই প্রক্রিয়াটা তাদেরকে যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হয়েছে। এ সময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মার্কিন মানবাধিকার কর্মীরা। This is the very first medical evacuation that HCI has completed successfully. নভেম্বরের 5 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেন বিপুল সংখ্যক মুসলিম। তাদের প্রত্যাশা, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি। মাত্র 1 বছরের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে প্রায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। সেই সব হাজারো শিশুদের মধ্যে মাত্র 4 জন অসুস্থ শিশুকে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন এনজিওর মাধ্যমে এই যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে এবং তাদেরকে বরণ করে নিতে শত শত শিশুরা এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ। তাদের এখন একটাই দাবি, দ্রুত যুদ্ধ বন্ধ হোক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াহারে আন্তর্জাতিক বিমানবন্দর, শিকাগো, ইলিনয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যখন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর ওয়াহারে বিমানবন্দরে এসে 4টি শিশু ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বাইরে আসে, তখন কিন্তু শত শত শিশুরা এবং ফিলিস্তিনি নাগরিকরা এবং বিভিন্ন দেশের নাগরিকরাও সেখানে উপস্থিত ছিলেন। তারা কিন্তু সেই ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগানে মুখরিত করে তোলেন বিমানবন্দর, এবং শিশুরাও তারা স্লোগান দেন। আপনি জানেন যে এই যে 50,000-এর মতো ফিলিস্তিনি নাগরিক মারা গেছে ইসরায়েলি আগ্রাসনে, এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। তো আজকের যে কর্মসূচি ছিল, যেখানে 4টি শিশু এসে পৌঁছেছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেক শিশু এবং নারীরাও এই বিমানবন্দরে এসে উপস্থিত হন এবং তারা বারবার একটি দাবি করছিলেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন নির্বাচনী প্রচারণায় ছিলেন, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন তিনি যখন এর আগেও ক্ষমতায় ছিলেন তখন যুদ্ধ হয়নি এবং তিনি আগামীতে ক্ষমতায় যাওয়ার পরেও যুদ্ধ বন্ধ হবে। তো যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন, জানুয়ারির 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করবেন, সেই জন্য ফিলিস্তিনি নাগরিকরা তারা এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন যে তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই যেন যুদ্ধ বন্ধের উদ্যোগটি বাস্তবায়িত হয়। তো আমার সঙ্গে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য সংস্থা যে হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে কী প্রক্রিয়ায় এই শিশুরা যুক্তরাষ্ট্রে এলেন এবং আরও কারা কারা আসতে পারেন। একটু আপনি বলবেন যে কিভাবে এই 4 জন শিশু যুক্তরাষ্ট্রে এলো।
ধন্যবাদ সাকি। আমরা আসলে খুবই খুশি, আমরা আজকে খুবই খুশি যে এই দুইটা বাচ্চাকে আমরা 4জন বাচ্চা টোটাল এসছে এখানে শিকাগোতে। তো এটা কিন্তু খুব মসৃণ ছিল না এই পথটা, আমাদেরকে কয়েক মাস ধরে চেষ্টা করতে হয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে তাদেরকে এলিজিবল কিনা এই বাচ্চাগুলো এই চিকিৎসার জন্য আমেরিকা আসার জন্য সেই প্রসেসটা করতে হয়েছে। তারপর আমাদের স্টেট ডিপার্টমেন্টের সাথে নেগোশিয়েট করতে হয়েছে, এখানে হসপিটাল ঠিক করতে হয়েছে, চিকিৎসক ঠিক করতে হয়েছে ইউএসএতে যারা তারা কনসেন্ট দিয়েছে যে তারা আসলে ট্রিটমেন্ট করবেন। এই প্রত্যেকটা প্রক্রিয়া পার হয়ে তারপর আমাদেরকে গাজা থেকে তাদেরকে আম্মানে নিয়ে আসতে হয়েছে। সেখান থেকে আমরা তারপরে ইউএস ভিসা নিয়েছে তারা আম্মান থেকে, নিয়ে ভিসা হওয়ার পরে তারপরে তাদেরকে আমরা আজকে এই প্রথম তাদেরকে এখানে আনতে পারলাম। জি, আরো কারা কারা কতজন তালিকায় রয়েছে? আমরা সব মিলে 250 জনের তালিকা আমরা স্টেট ডিপার্টমেন্টের কাছে দিয়েছি, যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে। তো এখান থেকে 32 জনের অ্যাপ্রুভ হয়েছে এখন পর্যন্ত, বাকিগুলো এখনও স্ক্রুটিনি চলমান আছে। অনেক সময় অনেক ডকুমেন্টেশন থাকে, ল্যাক থাকলে সেগুলো আবার দিতে হয়। সো ব্যাক অ্যান্ড ফোর্থ আমাদের টিম কাজ করছে। তো আমরা আশা করি যত বেশি সংখ্যক আমরা পারি আমরা বাচ্চাদেরকে যাতে এখানে আনা যায়, তাদেরকে চিকিৎসা দেওয়া যায়। আপনারা তো 250 জনের একটা তালিকা তৈরি করেছেন, কিন্তু এখন প্রাথমিকভাবে কতজনের অনুমতি পাওয়া গেছে? আমরা এখন পর্যন্ত 32 জনের অনুমতি পেয়েছি স্টেট ডিপার্টমেন্ট থেকে, এবং তারপর এদেরকে আমরা ক্রমান্বয়ে আমরা এখানে প্রসেসের মধ্যে আছে নিয়ে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যে এই যে ফিলিস্তিনি নাগরিক তাদের স্বদেশী যারা একের পর এক নিহত হচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা দুঃখে ভারাক্রান্ত, কিন্তু তারপরেও এটা সিম্বলিক হলেও এই যে 4 জন শিশু আজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছে যুদ্ধ বিধ্বস্ত সেই গাজা থেকে, সেই কারণে এই দুঃখ ভারাক্রান্ত হওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু খুব আনন্দ ছিল, এবং তারা আশা করেন যে ফিলিস্তিনি নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে তারা আশ্রয় পাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের দেশ স্বাধীন হবে, এটি তাদের দাবি। এবং এজন্য যে সারা পৃথিবীর যে মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের যে নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ছিলেন, যিনি কমলা হ্যারিসকে ভূমিধস বিজয়ের মাধ্যমে পরাজিত করেছেন, সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের দাবি যে তিনি যেন ক্ষমতা গ্রহণ করার পরে যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে যে অস্ত্র সহায়তা সেটি বন্ধ করেন। এই ছিল আমার কাছে আজকে যে ফিলিস্তিনের গাজা থেকে যে 4 জন শিশু যুক্তরাষ্ট্রে এসেছে, সেই যে আশা, সেই আশার পরবর্তী পরিস্থিতি। এইসব শিশুরা এখন একটি হোটেলে অবস্থান করছেন। কালকেই তারা উইসকনসিন, অর্থাৎ পাশের যে অঙ্গরাজ্য, সেই উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে তারা ভর্তি হবেন। এই ছিল সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে না বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে ইরান। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানায় ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে ওয়াশিংটনকে লিখিত বার্তা দিয়েছে তেহরান। নির্বাচনী প্রচারণা চলাকালে 2 বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে হত্যা চেষ্টার অভিযোগের আঙুল তোলা হয় ইরানের দিকে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ইরান জানিয়েছে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। শুক্রবার বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনেই এমন বার্তা দিয়েছে ইরান। গেল সেপ্টেম্বরে তেহরানকে একটি লিখিত বার্তা দিয়ে হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাকে হত্যা করা যুদ্ধের শামিল। যুক্তরাষ্ট্রের সেই হুঁশিয়ারি বার্তার উত্তর হিসেবেই ইরান নতুন এই বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলতে চায় তারা। এর আগে আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের গোপন বৈঠকের খবর দিয়েছে গণমাধ্যম। ইরানের 2 সরকারি কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রায় 1 ঘন্টার এই বৈঠকে ইরান ইসরায়েল উত্তেজনা নিরসন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইরানে পশ্চিমা ব্যবসার প্রসার ঘটানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। তবে ট্রাম্পের পরিষদ বা ইলন মাস্ক এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বদলে যাবে বিশ্ব রাজনীতির মানচিত্র, এমন জল্পনা কল্পনা চলছে পুরো বিশ্বজুড়ে। নির্বাচনের আগে ট্রাম্পের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি এর অন্যতম কারণ। প্রতিশ্রুতি রক্ষা নিয়ে অনেকের সন্দেহ থাকলেও বিভিন্ন মহলের গুঞ্জন থেকে ধারণা হয় এর মধ্যেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু করেছেন ট্রাম্প। পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর এবার পশ্চিমা গণমাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির সঙ্গে ট্রাম্পের মন্ত্রী পরিষদে জায়গা করে নেওয়া ধনকুবের ইলন মাস্কের গোপন বৈঠকের কথা আলোচনায় এসেছে। ইরাবনির বাসভবনে প্রায় 1 ঘন্টার এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের 2 সরকারি কর্মকর্তা। তারা বলেন, মাস্ককে তাদের পক্ষ থেকে তেহরানে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, বৃহস্পতিবারের এই আলোচনাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন সেই 2 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্ক সত্ত্বেও কিভাবে এই সাক্ষাৎ সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইরানের সেই 2 কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অনেক আগে ফাটল ধরলেও মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেননি, তাই তার সঙ্গে বৈঠকে কোনো আপত্তি হয়নি তাদের। ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী বলেও জানানো হয়। তাদের দাবি, যেহেতু ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী, তাই নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। ইরানের প্রেসিডেন্টও সম্প্রতি জানিয়েছেন, ইরান যে শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প চালাচ্ছে, অস্ত্র তৈরি করছে না, আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের তা দেখাতে তাদের আপত্তি নেই। পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণ বিষয়ে ইরানের এই মত পরিবর্তন ইসরায়েল ইরান উত্তেজনা নিরসনেও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে ট্রাম্পের কোনো প্রতিনিধি বা ইলন মাস্ক এখনো কোনো মন্তব্য করেননি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের মুখপাত্র ক্যারোলাইন লিভিট এক বিবৃতিতে বলেন, ট্রাম্প বিশ্বের শান্তি সম্প্রীতির ধারা ফিরিয়ে আনতে পারবেন এই বিশ্বাস থেকেই জনগণ তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। হোয়াইট হাউসে ফিরেই তিনি তা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও তারা মনে করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে মনোনয়ন পেয়েছেন ক্যারোলাইন লিভিট। যোগাযোগ পরিচালক হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন স্টিভেন শোয়াংকে। তবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি অর্থমন্ত্রীর নাম। কে পাবেন সেই পদ তা নিয়ে এখনো চলছে নানা আলোচনা। এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডিকে অযোগ্য আখ্যা দিয়েছেন দেশটির পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জেস সি বেঞ্জামিন। অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে ট্রাম্পের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থামছেই না। বিশ্লেষকরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। এবার হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে ক্যারোলাইন লিভিটকে মনোনয়ন দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যোগাযোগের ক্ষেত্রে ক্যারোলাইন নিজের পারদর্শিতা প্রমাণ করেছে। ভবিষ্যতেও তিনি জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে প্রশাসনকে সহায়তা করবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করলে 27 বছর বয়সী ক্যারোলাইন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্যারোলাইন। এরপর 2022 সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিলেও সফল হতে পারেননি। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করা স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়ন করেছেন ট্রাম্প। তবে এখনও বেশ কয়েকটি পদে মনোনয়ন বাকি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর পদ। কে পাবেন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক খাতের দায়িত্ব তা নিয়ে সামনে এসেছে বেশ কয়েকজনের নাম। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ট্রাম্পের প্রধান তহবিল সংগ্রহকারী এবং অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট এবং ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কার্যক্রমের কো চেয়ার ও আর্থিক সংস্থা ক্যান্টর ফিট রেজাল্টের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিক। সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে রবার্ট লাইটহাইজার, জন পলসন ও ল্যারি কুডলোরের নামও শোনা যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জেস সি বেঞ্জামিন বলেন, তার সংস্থা এই বিষয়ে বিরোধিতা করবে। কেনেডির চিকিৎসা কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে এই পদের জন্য অযোগ্য মনে করেন বেঞ্জামিন। এর আগে শিশুদের টিকা ও করোনা টিকার বিরোধী হিসেবে বেশ সমালোচিত হন কেনেডি। এছাড়া শিশু পরিচর্যাকারীকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা ডগ বাগামের বিরুদ্ধে নর্থ ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে ঘোষণা করা কংগ্রেস সদস্য ম্যাট গিটসের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। সাবেক ডেমোক্র্যাট নেত্রী তুলসী গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। একসময় তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তাকে। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিমানের ঢাকা রোম ফ্লাইট জনপ্রিয় হলেও টিকিট সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় যাত্রীরা। আবারও বন্ধ হওয়ার শঙ্কা প্রবাসীদের। অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। দীর্ঘ 9 বছর বন্ধের পর ঢাকা রোম সরাসরি ফ্লাইটে ভালো অবস্থান তৈরি করে বাংলাদেশ বিমান। তবে আবারও টিকিট সিন্ডিকেটে বহু কাঙ্ক্ষিত রুটটি হুমকির মুখে পড়ার শঙ্কা ইতালি প্রবাসীদের। অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক ক্ষতির মুখে 2015 সালে বন্ধ হয়ে যায় রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ 9 বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। গেল 7 মাসে 86টি ফ্লাইটে 17,000-এরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা। জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিগতবারও এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল। তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি, যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে। জনক সেক্টর হিসেবে আমি জানি, তবে আমি আবারও এখানে আমি বলতে চাই, যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব। এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন, কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা। এ নিয়ে যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন। Supplemento per avvicinarsi a Roma è di circa 120-150, dipende dalle casse di servizio, andata e ritorno per arrivare su Roma e poi volare su Dhaka. আসা যাওয়া করলাম, আমাদের কোনো সমস্যা হয় না এবং খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলোর মান ভালো ছিল। রোম ঢাকা রোম রুটে ইকোনমি ক্লাসে ভাড়া 660 ইউরো, কিন্তু বিজনেস ক্লাসে 1500 ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বছরে একবার করা যাবে রওজা শরীফ জিয়ারত। নিতে হবে আগাম অনুমতি। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমাতে এবার নতুন নিয়ম চালু করলো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বছরে একবারের বেশি রওজা শরীফ জিয়ারত করা যাবে না। অনুমতি ছাড়া ঢোকা যাবে না রওজা শরীফে। জিয়ারতের সময়ও 1 ঘন্টার সীমিত সময় রাখা হবে। আরো বেশি সংখ্যক মুসল্লিকে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতেই এমন পরিকল্পনা।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলিম রওজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। তীব্র ধোঁয়াশা থেকে মুক্তি পেতে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুসলমানরা। শুক্রবার প্রদেশটির ৬০০টি সরকারি মসজিদে একযোগে বিশেষ এই নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। অন্যদিকে ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতি দিন দিন আরও অবনত হচ্ছে। বায়ুদূষণ থেকে বাদ যায়নি ইন্ডিয়া গেট ও আগ্রার তাজমহল। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খামারগুলোতে বন্ধ হয়নি খড় পোড়ানো। ধোঁয়াশায় ঢেকে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গেল শুক্রবার থেকে টানা 10 দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে প্রদেশ জুড়ে। খরার কারণে বায়ু দূষণের মাত্রা অনেক বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির প্রার্থনায় পাঞ্জাবে ইস্তিসকা নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। শুক্রবার প্রদেশটির ৬০০টি সরকারি মসজিদে একযোগে এ নামাজ আদায় করা হয়। বারানে রহমত কাফি আরসা সে নেহি হুই। খরার কারণে প্রচণ্ড ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চেয়ে প্রার্থনা করতেন। পাকিস্তান ও পাঞ্জাব সরকারের নির্দেশে এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আজ দেশ জুড়ে ইস্তিসকা নামাজ আদায় করেছি আমরা। পুরো মুলক কে আন্দর নামাজ ইস্তিসকা কা ইহতিমাম কিয়া যা রাহা হ্যায়। অন্যদিকে দিন দিন বায়ু দূষণের মাত্রা বাড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। ঘন ধোঁয়াশার কবলে বিপর্যস্ত শহরটির বাসিন্দাদের জনজীবন। এরই মধ্যে অনেকে ভুগছেন নানা স্বাস্থ্যগত জটিলতায়। দূষণ রোধে বেশ কিছু পদক্ষেপ নিলেও উন্নতি নেই পরিস্থিতির। बहुत ज़्यादा स्मॉग है यहाँ पे, और अगर हम जैसे पहले मैं रनिंग करता था समर्स में तो बहुत अच्छा एनवायरनमेंट होता था, साफ हवा होती थी, लंबा भागा जाता था। बट अभी इतनी ज़्यादा सांस फूलने लग गई, पोल्यूशन इतना ज़्यादा हो रहा है, खांसी भी हो रही है बीच बीच में, गला खट्टा हो रहा है। বায়ু দূষণের কবলে পড়েছে রাজধানী নয়াদিল্লি থেকে ১৩৬ মাইল দূরে অবস্থিত ইন্ডিয়া গেটও। বাদ যায়নি আগ্রার তাজমহলও। দেশটির উত্তরাঞ্চলে দূষণের তীব্রতা কমাতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও খামারগুলোতে বন্ধ হয়নি খড় পোড়ানো। এতে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। বোমা নয়, আকাশে বাহারি রং ছড়িয়ে ছুটছে যুদ্ধ বিমান। কখনো হীরার আকার ধারণ করছে তো কখনো রানওয়েতে ছুটছে 1000-এর বেশি গতিতে। আকাশের রঙিন ধোঁয়া ছড়িয়ে দুরন্ত গতিতে উঠছে যুদ্ধ বিমান। চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরে বসেছে আন্তর্জাতিক এয়ার শো। সেখানেই যুদ্ধ বিমানের দৃষ্টিনন্দন এমন কসরত দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আয়োজনে অংশ নিয়েছে চীনের রেড ফ্যালকন অ্যারোবেটিক দল। 8টি যুদ্ধ বিমানের সমন্বয়ে আকাশে তৈরি করা হয় নানা অবয়ব। এছাড়া প্রদর্শনীতে বিমানের গতি নিয়েও ছিল কসরত। রানওয়েতে ঘন্টায় 1000 কিলোমিটারের বেশি গতিতে ছোটে 4টি বিমান। অবস্থান ধরে রাখার জন্য সামনের বিমানের সাথে তাল মেলাতে হয়। সামনের বিমান যদি নিজের অবস্থান কোনো পরিবর্তন করে তাহলে পেছনের বিমানগুলোকেও সেই অনুযায়ী চলতে হয়। কিন্তু সামনের বিমান যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন বাকি বিমানগুলো বিশৃঙ্খল হয়ে পড়ে। এ কারণে পেছনের বিমানের জন্য কাজটি অনেক বেশি কঠিন হয়ে যায়। এবছর জুহাই এয়ার শো আমাকে মুগ্ধ করেছে। চীনের এত উন্নত প্রযুক্তির বিমান এবং অসাধারণ প্রদর্শনী দেখে আমি অভিভূত। পাইলটরা খুবই দক্ষ। ভবিষ্যতে আমিও একজন পাইলট হয়ে দেশের জন্য অবদান রাখতে চাই। 2021 সালে গঠিত হয় এই অ্যারোবেটিক দল। এর প্রত্যেক পাইলটকে হতে হয় অত্যন্ত দক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে একটি বৃহৎ প্রবালের সন্ধান পেয়েছেন গবেষকরা। তাদের দাবি এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া প্রবালগুলোর মধ্যে সবচেয়ে বড়। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির এই সমুদ্র নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। অজানা তথ্য কিংবা সামুদ্রিক পরিবেশের অবস্থা জানতে দুঃসাহসিক অভিযান পরিচালনা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এমনই এক অভিযানে পৃথিবীর সবথেকে বড় প্রবালের সন্ধান পেয়েছেন তারা। প্রবালটির খোঁজ মিলেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে। গবেষকরা বলছেন এটি বিগ মামা প্রবালের চেয়েও 3 গুণ বড়। 111 ফুট চওড়া ও 104 ফুট দীর্ঘ প্রবালটি 300 বছর ধরে গড়ে উঠেছে। বিশালতার কারণে এটি মহাকাশ থেকেও দেখা যাবে বলে ধারণা তাদের।
সলোমন দ্বীপপুঞ্জে প্রবালটির সন্ধান পায় ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল। যদিও প্রথম দেখায় এটি জাহাজের কোনো ধ্বংসাবশেষ বলে মনে করেছিলেন দলের সদস্যরা। I remember the first time I saw it was like in the first second realized that I was looking to something unique because it's huge. এর আগে সবচেয়ে বড় প্রবালের স্বীকৃতি পাওয়া বিগ মামার সন্ধান মেলে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ আমেরিকান সামোয়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে অন্যান্য সামুদ্রিক প্রাণীর মতো অনেক প্রবালও বিলুপ্তির ঝুঁকিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের এক প্রতিবেদন অনুযায়ী সামুদ্রিক জলের উষ্ণায়নে বিলুপ্তির ঝুঁকিতে আছে প্রায় 44% প্রবাল। এই অবস্থায় সাগরের জীববৈচিত্র্য ও প্রবাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান গবেষকদের। নাসরিন রুমি, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়ের।